নাহিদ রানার ইনজুরি, অস্ট্রেলিয়ার মুখে ফোটালো চওড়া হাসি, ব্যাটিং নিয়ে টাইগারদের এখনো অস্বস্তি। মানিয়ে নেওয়া যাচ্ছে ডারউইনের কন্ডিশনের সাথে, অজি তারকাদের সামনে নার্ভাসনেস কাটাবে কোন পথে? ভারতের বাংলাদেশ সফর আসার সম্ভাবনা হলো আরো ক্ষীণ। আফগানিস্তান সিরিজ চূড়ান্ত, বিসিবি কিছু জানায়নি এখনো। সাকিবের মধ্যে মানুষত্বের বাকি নেই কিছু, বলছে বাংলাদেশ সরকার। টাইগার অলরাউন্ডার, নিরাপত্তা পাবেন যেখানে যতটা দরকার। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। নাহিদ রানা নেই, অস্ট্রেলিয়া শিবিরে কোনো অস্বস্তিও নেই। পূর্ণ শক্তির অজিরা ডারউইনে টাইগারদের কোনো সুযোগই দিতে চাইবে না। অন্যদিকে ব্যাটিং নিয়ে টাইগারদের অস্বস্তি কাটছেই না, শান্তদের সামনে অপেক্ষা করছে অগ্নি পরীক্ষা। অস্ট্রেলিয়া থেকে নাহিম বিন জসিমের রিপোর্ট। এই মুহূর্তে যেই বলটা দেখতে পাচ্ছেন বিউ ওয়েবস্টার, তার বলটা লাফিয়ে উঠেছে এবং ট্রাভিস হেড রীতিমতো বোকা বনে গেছেন। একেবারে ঠিক একই রকম ভাবে এই 22 গজে বাংলাদেশের ব্যাটসম্যানরাও কিন্তু অস্ট্রেলিয়ার পেসে বোকা বনে যেতে পারেন। সিডনির বিখ্যাত হারবার ব্রিজ একটা পাশে, আর ঠিক অন্য পাশে আমার ঠিক পেছনে দেখছেন অপেরা হাউস। দুটাই বিখ্যাত স্থান এবং বিখ্যাত জিনিস, যেটা না দেখলেই নয়। অস্ট্রেলিয়ায় আসলে সবাই কিন্তু এই দুটো জিনিস অন্তত দেখতে সবার আগে ছুটে আসেন ঠিক এই জায়গাটায় যেখানটায় আমি দাঁড়িয়ে আছি। ঠিক একইভাবে অস্ট্রেলিয়ায় যখন কোনো ক্রিকেট দল আসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে, তখন তাদের রক্তচক্ষুটা না দেখে কিন্তু কোনো উপায় থাকে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন খেলা থাকে, নিঃসন্দেহে সেটা অনেক বেশি কঠিন। বাংলাদেশ দল ডারউইনে প্র্যাকটিস করছে, অস্ট্রেলিয়াও সেখানে পৌঁছে গেছে এবং প্র্যাকটিস করছে। 13 আগস্ট থেকে প্রথম টেস্টটা শুরু হতে যাচ্ছে, সেখানটায় বাংলাদেশ যেমন এর আগে কখনো খেলেনি, ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার যে দলটা আছে, বর্তমান দলের কোনো ক্রিকেটার কিন্তু সেই মাঠটায় খেলেনি। সবচেয়ে বড় দুশ্চিন্তার যেটা বিষয়, সেটা হচ্ছে উইকেট। ঠিক স্ক্রিনে এই মুহূর্তে যেই বলটা দেখতে পাচ্ছেন বিউ ওয়েবস্টার, তার বলটা লাফিয়ে উঠেছে এবং ট্রাভিস হেড রীতিমতো বোকা বনে গেছেন। একেবারে ঠিক একই রকম ভাবে এই 22 গজে বাংলাদেশের ব্যাটসম্যানরাও কিন্তু অস্ট্রেলিয়ার পেসে বোকা বনে যেতে পারেন। অর্থাৎ এই পেসটা সামলানোর যে টোটকাটা, সেই টোটকাটা নেয়ার জন্যই কিন্তু বাংলাদেশ দল অনেক আগে এই জায়গাটায় এসেছে এবং তারা আসলে প্র্যাকটিসটা করছে। কিন্তু প্র্যাকটিস ম্যাচে যে প্রস্তুতি ম্যাচটা, আসলে সেই প্রস্তুতি ম্যাচের প্রস্তুতিটা কিন্তু তাদের ভালো হয়নি। সেকেন্ড ইনিংসে মাত্র 54 রানে তারা অল আউট হয়ে গিয়েছে, ব্যাটসম্যানরা রীতিমতো ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের জন্য। বিউ ওয়েবস্টার একটা কথা বলেছেন যে বাংলাদেশের নাহিদ রানা না থাকাতে তারা অনেকটাই ভাগ্যবান। সবাই বলছিল যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ রানা ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশের যিনি ব্যাটিং কোচ, যিনি একটা ইন্টারভিউতে আমাকে বলেছেন, যদি নাহিদ রানা থাকতো একটা ম্যাচে কিছু একটা হয়তোবা ঘটে যেত। লিটন কুমার দাস ইনজুরিতে আছেন, খুব সম্ভবত আগামীকাল যেই তার অ্যাসেসমেন্ট টেস্ট আছে সেখানে তিনি উতরে যাবেন এবং প্রথম টেস্টে খেলবেন। বাট এর বাইরে যেটা বলছিলাম, বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে কিন্তু অনেক বেশি দুশ্চিন্তা আছে, যেভাবে প্র্যাকটিস ম্যাচে তারা খেলেছে সেই অনুযায়ী। গতকাল আপনারা দেখেছেন যে অনেকটা পিকনিক মুডে আছে অস্ট্রেলিয়া দল এবং তাসকিন আহমেদ, বাংলাদেশের পেসার। সারাদিন তারা আসলে ডারউইনের এই কন্ডিশনে ঘুরে বেরিয়েছে। দারুণ একটা আয়োজন ছিল এবং সেখানটায় তাসকিন আহমেদ একটা স্ট্যাটাস দিয়েছেন যে সারাদিন বড়শি বেয়েও একটা আসলে মাছ তিনি পাননি বা একটা মাছ ধরতে পারেননি। ঠিক একই রকম ভাবে বোলারদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা থাকতে পারে। তারা সারাদিন গাধা খাটুনি খাটতে পারেন, শেষ পর্যন্ত হয়তো বা একটা উইকেটও নাও মিলতে পারে। অস্ট্রেলিয়া সেই প্রস্তুতিটাই নিচ্ছে। ট্রাভিস হেড সেই কথাটাই বলেছেন যে তারা ব্যাটিংয়ে দুর্দান্ত ভালো করতে চান, ব্যাটিংয়ে তাদের ফোকাস। বোলিংটা তো তাদের এমনিতেই বিশ্ব সেরা, সবকিছু মিলে আসলে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই তারা আসলে তাদের কন্ডিশনে ভয়ঙ্কর। টেস্টের 1 নম্বর দল র্যাঙ্কিং এর, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেখানটায় তারা 1 নম্বর দল। সো ওই যে বললাম, ব্যাটিংয়ে যদি আসলে বাংলাদেশকে চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়া, তাহলে কিন্তু আসলে বাংলাদেশের আর ঘুরে দাঁড়ানোর অবস্থা থাকবে না। কারণ সব সময় আসলে সব দলই দুশ্চিন্তায় থাকে যে অস্ট্রেলিয়ার মাটিতে
কত দিনের টেস্টটা শেষ হবে। বাংলাদেশ যে অবস্থায় আছে তাতে করে যদি কোনো কারণে 3 দিনের টেস্টটা শেষ হয়ে যায়, সিরিজের শুরুতেই কিন্তু বাংলাদেশ বড় একটা ধাক্কা খাবে। তারপরে মেকাই টেস্টটা হয়তো বাংলাদেশ খুব একটা ভালো করার জন্য আত্মবিশ্বাসটা খুঁজে পাবে না। নাহিদ বিন জাসিম, 71, সিডনি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ডারউইনে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া বলতে আসলে কিছু নেই। মনের কন্ডিশনই বড় কন্ডিশন, আর অজিদের ডেরাই সেই মনের বাঘ তাড়ানোর চেষ্টাই করছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ট্যুর আর প্রস্তুতি ম্যাচের হতাশা ভুলে সামনে তাকাতে চাইছে টাইগাররা। অনেক হতাশার ভিড়ে আসার আলো। লিটন দাস ফিট হয়ে উঠছেন, কিপিং গ্লাভসে শুরু করেছেন অনুশীলনও। রিপোর্টে বিস্তারিত। ডারউইনের আকাশে ঝকঝকে রোদ, আবহাওয়াটাও তাসকিন শান্তদের মনের মতো। তবে আকাশ থেকে মাটিতে নেমে আসলেই বিপদ। উইকেটের রং আর ঢং কেমন হবে সেটা বাংলাদেশের ক্ষেত্রে তো বটেই, স্বাগতিক অজিদেরও অজানা। তবে এতটুকু বোঝা যাচ্ছে, ড্রপ ইন উইকেটে স্পিনাররা পেতে পারেন সুবিধা, আর স্বাগতিকরা যেহেতু অস্ট্রেলিয়ার মতো দল, তাই প্রথম 2 দিনের উইকেট হতে পারে ব্যাটারদের জন্য। বাংলাদেশের মুমিনুল মুশফিকরা প্রস্তুতি নিচ্ছে ডারউইনের এই অচেনা মাঠে লম্বা সময় ব্যাট করার। উন্নতিটা হচ্ছে ধাপে ধাপে। উন্নতি ডে বাই ডে হচ্ছে এবং প্লেয়াররা অনেক হার্ডওয়ার্ক করছে, স্পেশালি লঙ্গার ভার্সন ক্রিকেটের স্লিপ ক্যাচ, তারপর হাই ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কোয়ার লেগ, এই ধরনের ক্যাচিং বেশি হচ্ছে, ক্লোজ ক্যাচিং, অ্যাগেন্স্ট স্পিন। সো আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য ধারণা করছে ডারউইনের কন্ডিশন এই টেস্ট সিরিজে খুব একটা ম্যাটার করবে না, কারণ এই ভেন্যু দুই পক্ষকেই উপহার দেবে নতুন অভিজ্ঞতা। খেলা হয়নি আগে, তার মানে স্বাগতিক অস্ট্রেলিয়া নামেই শুধু স্বাগতিক, আবার বেশ লম্বা একটা গ্যাপ দিয়েই লাল বলে ফিরছে অজিরা। গেল জানুয়ারিতে সেই যে শেষ হলো অ্যাশেজ, তারপর এই ডারউইনে ওরা নামবে বাংলাদেশের বিপক্ষে। এই কন্ডিশন আসলে এটা আমাদের মনের ভিতরেই। আমি যত কুইকলি পৃথিবীর যে কোনো জায়গাতেই যত কুইকলি আমি অ্যাডাপ্ট করতে পারবো, এটা নিজের জন্য ভালো। আমরা অনেক আগেই এসেছি এখানে, এবং প্লেয়াররা এটার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, এবং অনেকটা হয়ে গেছে। আমি বলবো যে 90% অ্যাডাপ্টেবিলিটি হয়ে গেছে ওদের। কন্ডিশনের অজুহাত দেওয়ার সুযোগ নেই। অজিদের গ্যাপ নিয়েও নির্ভাবনায় থাকার নেই অপশন, কারণ প্রায় 7 মাস পরে ট্রাভিস হেডরা এই ফরম্যাটে নামছে বটে, কিন্তু ঠিকই তারা আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের মাথার ওপর। এই সাইকেলে এখন পর্যন্ত তারা 8 ম্যাচের 7টাতেই জিতেছে। ওয়েস্ট ইন্ডিজকে করেছে হোয়াইট ওয়াশ, আর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জিতেছে 4-1 ব্যবধানে। অর্থাৎ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে অজিদের হার সর্বসাকুল্যে এ পর্যন্ত ওই একটাই। স্বাভাবিকভাবেই অজিদের ডেরাই পারফর্মারেরও নেই কোনো অভাব। ট্রাভিস হেড যেমন 853 রান করেছেন চলতি আসরে, ওদিকে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সরা কঠিন পরীক্ষা নিতে অপেক্ষায়। সেটার উত্তর তৈরি করতে হচ্ছে টাইগারদের। যদিও ফিল্ডিং কোচ আশিক মজুমদার বলছেন, স্টারদের দিকে তাকিয়ে ভড়কে গেলে তো আর ক্রিকেটটা খেলা হয় না। প্রতিপক্ষের যেমন বড় তারকা আছে, বাংলাদেশের ঝুলিতে তেমন আছে অভিজ্ঞতার ভান্ডার। খেলাটা হলো আপনার কুকাবুরা বলে, এখানে নামের কোনো পরিচয় নেই। আর আপনারা দেখবেন আমাদের প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে, এবং তারা জানে কাকে কিভাবে কখন মোকাবেলা করতে হয় এবং কিভাবে ক্রিকেটটা খেলতে হয়। ব্যাটিং নিয়ে বেশি শঙ্কা, তার মধ্যে আশার আলো। ফিট হয়ে উঠছেন লিটন কুমার দাস। ফুটবল খেলেছেন, গা গরম করেছেন, সেই সাথে গ্লাভস হাতে অংশ নিয়েছেন ফিল্ডিং ট্রেনিং সেশনেও। খালিদ জামিল, 71। তবে কি বাংলাদেশ সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল? গেল বছর থেকেই ঝুলে আছে সিরিজটি। আগস্ট মাসে মাঠে গড়ানোর কথা থাকলেও প্রায় একই সময়ে আফগানিস্তান দল যাচ্ছে ভারতে। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে দিল্লিতে। ভারতের সফরের সূচি জানিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআই তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই সূচি ঘোষণা করেছে তারা। দাবি ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজের, আর সেখানেই শঙ্কায় পড়েছে বাংলাদেশ ভারত সিরিজ। 1 থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে ভারতের সিরিজের জন্য স্লট নির্ধারণ করা হয়, কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের সূচিতে উল্লেখ করেছে 13, 15 ও 17 তারিখের মধ্যে টি-20 সিরিজটি শেষ করা হবে। সূচি অনুযায়ী খেলা হলে যে কোনো একটা সিরিজ স্কিপ করতে হবে। দুই দেশের বর্তমান পরিস্থিতি হিসেবে করলে ভারত বাংলাদেশ সিরিজটাই বাতিল হওয়ার কথা। ব্যাটিং ব্যর্থতায় প্রস্তুতি ম্যাচ ডুবেছে। সেরা ব্যাটারদের পারফরমেন্সটাও ছিল না বলার মতো। তবে মুমিনুল হক সৌরভ আশার আলো হয়ে জ্বলছেন। রিসেন্ট পাস্টের ফর্ম ডারউইনের সম্ভাবনার কথা বলছে, তার উপর ভরসা তাই করতেই হচ্ছে একটু বেশি। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত।
23 বছরের অপেক্ষার পর একটা ভালো স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরতে চায় বাংলাদেশ, কিন্তু অজিদের মাঠে প্র্যাকটিস ম্যাচটা সেই আশার গুড়ে বালি ছিটিয়ে দিয়েছে। ব্যাটিং ব্যর্থতার নিচে পড়ে একটা বাজে শুরু হয়েছে টাইগারদের। তবে মূল সিরিজে এই দলটা কি ঘুরে দাঁড়াতে পারবে, কিংবা অভিজ্ঞদের রিসেন্ট ফর্মটাও কি আশা দেখাতে পারছে? ট্রাভিস হেড অবশ্য সেদিন বাংলাদেশের পক্ষ নিয়ে বলেছিলেন দলটা বেশ ভালো, প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্সটা ওরা নিশ্চিতভাবে ভুলে যেতে চাইবে, কিন্তু সেটা কিভাবে? ব্যাটিংয়ে যে ডিজাস্টার হলো সেখান থেকে টেনে তোলার মতো কেউ কি আছে? সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সেই নামটা হতে পারে মুমিনুল হক সৌরভ। দ্য টেস্ট স্পেশালিস্ট তকমাটার সবচেয়ে সঠিক ব্যবহার করার সুযোগ তো এবারই আসছে, কারণ দল বিপদসীমায়। মুমিনুলের রিসেন্ট ফর্মটা বেশ ভালো, গেল 10 ইনিংসে 519 রান, গড়টা 50-এর বেশি। এমন একটা গ্রাফ নিয়ে সৌরভ গেলেন অস্ট্রেলিয়ায়, কিন্তু সেখানে প্রস্তুতি ম্যাচে আবার করলেন খারাপ। শুরুর ধাক্কাটা ঠিকঠাক সামলাতে না পারলেও তার ওপর একটা বিশ্বাস রাখা যায়। গেল 1.5 দশক ধরে বাংলাদেশের টপ অর্ডারে মুমিনুল ছিলেন বেশ ধারাবাহিক, এমনকি সবশেষ 4 ইনিংসে 5টি 50+ স্কোর, আছেন টপ ফর্মে। তবে মাঠটা যখন অস্ট্রেলিয়ার, তখন চিন্তা তো থাকছেই। মিরপুরের বেশিরভাগ ম্যাচ খেলা মুমিনুল কি পেসি কন্ডিশনে নিজের সেরাটা দিতে পারবেন? নতুন বলের সুইংটা অন্য যে কোনো কন্ডিশনের থেকেই ভয়ঙ্কর, আর সেখানে প্যাট কামিন্স, স্ট্রাক, জশ হ্যাজেলউডের মতো বোলারদের সামলাতে হবে। আর সেই পরীক্ষা উতরে যেতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ পুরো ক্যারিয়ার জুড়ে অজিদের বিপক্ষে খেলেছেন মোটে 2 বার, সেটাও হোম সয়েলে। তৃতীয় দেখায় অপেক্ষা কঠিন চ্যালেঞ্জের, কিন্তু গেল 1 যুগ ধরে মুমিনুল নিজেকে যেভাবে ভেঙে গড়েছেন, ব্যাকফুট থেকে এসেছেন ফ্রন্ট ফুটে, নিজের জায়গাটাও পোক্ত করেছেন দলে। আর শাইনি বল, হেভি সুইং, এত বছরের টেস্ট অভিজ্ঞতা নিংড়ে দিতে পারলে ওসব তো কোনো ব্যাপার হওয়ার কথা না। তবে অন্য স্ট্যাট আবার আশার আলো দেখাচ্ছে। টেস্ট ক্রিকেটে মুমিনুলের সেঞ্চুরি 13টি, যার মধ্যে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো হেভিওয়েট দলগুলোর বিপক্ষে শতকের লিস্টটা ভালো। ক্যারিয়ারের প্রথম শতকটাই করেছেন কিউইদের বিপক্ষে। 181 রানের ওই ইনিংসটা মুমিনুলের ক্যারিয়ারের হাইয়েস্ট রান। সেনা কান্ট্রির বিপক্ষে রান করাই যেখানে কঠিন, সেখানে মুমিনুল চ্যালেঞ্জটা জিতেছিলেন 13 বছর আগে। এরপর ওই নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ভারতের মতো দলগুলোর বিপক্ষে পারফর্ম করে গেছেন সৌরভ। এবার সেই লিস্টে অস্ট্রেলিয়ার নাম, সেই চ্যালেঞ্জটাও তাহলে পার করতে হচ্ছে। আবু নাইম, 71। সাকিব নষ্ট, পচে যাওয়া একজন মানুষ, তার বিষয়ে কথা বলাও ঠিক না। আর নিরাপত্তা ইস্যু সেখানে নেই, এত সব যদি কিন্তু সুযোগ। দেশে আসবেন, নিরাপত্তা পাবেন, আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করবেন। সাকিবের দেশে ফেরার ইস্যুতে এবার একটা প্রপার আইটিনারি সাজিয়েই দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সাবেক অলরাউন্ডার দেশে ফিরলে নিরাপত্তা পাবে কি পাবে না সেটা নিয়ে আর কোনো ছলচাতুরির জায়গায় রইল না। কিন্তু এবার কি সাকিব দেশে ফিরবেন আসলেই? বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। আমি দেশে ফিরতে চাই, নিরাপত্তা পেলেই বাংলাদেশে যেতে চাই। দেশে ফিরে মামলা ফেস করব, কিন্তু আমার ফুল সিকিউরিটি এনশিওর করতে হবে। সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। উনি কত নামী, কত সুনাম তার আছে। রাজনীতির মাঠে যেন আবারও শুরু হলো নতুন এক হাই ভোল্টেজ ইনিংস। এই ইনিংসে তো সাকিব একেবারেই ফ্লপ। ব্যাট হাতে ফিরতে পারবেন তো সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, যার দাপটে কেঁপেছে বিশ্বের সেরা বোলিং লাইন আপ, সেই সাকিব আল হাসান এখন রাজনীতির মাঠে একেবারেই ভিন্ন এক প্রেসার গেমে, একদম রাজনীতির পলিটিক্সে পড়ে যাওয়া যাকে বলে। দেশে ফিরতে চান সাকিব, শর্ত নিরাপত্তা। কিন্তু সেই ফেরার পথেই যেন একের পর এক বাউন্সার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানের ভাষায় সাকিব নামক বিষয়টাই এখন নষ্ট, পচে যাওয়া, জানিয়ে কথা বলাও বৃথা বলে কড়া মন্তব্য ছুড়ে দিলেন সুদূর ইউএসএ তে থাকা সাবেক অধিনায়কের উপর। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলা। অর্থাৎ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব এখন রাজনীতির কন্ট্রোভার্সিয়াল চ্যাপ্টারেরও কেন্দ্রে। তবে সরকারের বক্তব্য, অভিযোগ থাকলে তার মোকাবেলা হবে আইন ও বিচারিক প্রক্রিয়ায়। প্রশ্ন হলো, সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে সেখানে কি আদৌ কোনো বাধা আছে যা তিনি উল্লেখ করেন? এই প্রশ্নের উত্তরটাও এবার মিলল একটু ভিন্ন উপায়ে। যেমন সত্য কথা তিতা হয়, তেমনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও জানালেন সাকিব কি আদৌ নিরাপত্তা পাবেন কিনা। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি
তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়া, সাংবিধানিক অধিকার যা যা পাওয়া, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন। এতদিনে কি তবে সাকিব পেল নিরাপত্তার নিশ্চয়তা, নাকি এই বলিতে বিশ্বাসী কাল হয়ে দাঁড়াবে সাকিবের জন্য দেশে পর আদালতের মুখোমুখি? রাজনীতির এই পিচ এখন তাই বড্ড উত্তপ্ত। একদিকে দেশে ফেরার আকুতি, অন্যদিকে কড়া রাজনৈতিক কাউন্টার অ্যাটাক। সাকিবকে নিরাপত্তার নিশ্চয়তায় ফিরবেন নাকি রাজনৈতিক বিতর্কের ক্রিজেই চলবে তার লড়াই? গেম অন। এবার সিদ্ধান্ত দেবে সময়, আর শেষ কথা বলবে আইন। আর তাই সাকিবের সামনে খোলা শুধু বিচারিক প্রক্রিয়াটাই। তাজিন খন্দকার, ৭১। বেতন না পেয়ে ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, এরপর যশোরের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন ঢাকায়। অবশেষে অবসান হয়েছে নাটকের। নিজের পাওনা বুঝে পেয়ে আবারও ক্যাম্পে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্স। এই কোচ আবার পুরোদমে মনোযোগী হয়েছেন দল নিয়ে। উজবেকিস্তান যাওয়ার আগে ফুটবলারদের রেডি করছেন নিজের ফরম্যাটে। লোকাল প্রবাসী মিলে এবারের দলটায় বেশ আশা দেখাচ্ছে এএফসি এশিয়ান কাপ সামনে রেখে। যশোর থেকে বাকিটা দেখুন শেখ আশিকের রিপোর্টে। প্র্যাকটিস শেষে দলের সবচেয়ে লম্বা ডিফেন্ডার জিদান ইউসুফকে কোচ হয়তো বোঝাচ্ছেন কিভাবে তার উচ্চতা কাজে লাগাতে পারেন প্রতিপক্ষের বিপক্ষে। একটু পরে ওই আলোচনায় আরেক ইংল্যান্ড প্রবাসী মাহি খান, অস্ট্রেলিয়া থেকে আসা ঈশান মালিকও আছেন কোচের প্ল্যানে। আর অ্যাডাম আব্বাসকে নিয়ে তো আলাদা করে বলার কিছু নাই। এরই মধ্যে সবার মধ্যমণি বনে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার। প্রবাসী প্লেয়ারদের কি একটু বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ জেরার্ড জোন্স? আসলে লোকাল ইমিগ্রেন্ট কোনো কথা নয়। প্লেয়ার হিসেবে যে যত ভালো, কোচের কাছে তার গুরুত্ব ততই বেশি। কোচ আসলেই সবাইকে সমানভাবে ট্রিট করেন। যশোরের ক্যাম্পে অনূর্ধ্ব 20 দলটা একটা পরিবারের মতোই হয়ে উঠেছে। তবে ভাষাগত কারণে হয়তো দেশের বাইরে বেড়ে ওঠা প্লেয়ারদের মাঝে মধ্যে একসাথে দেখা যায়। বেতন না পেয়ে দলের কোচ জেরার্ড জোন্স চলে গিয়েছিলেন একাডেমি ছেড়ে। ফেসবুকে করেছিলেন পোস্ট, এরপর ভিডিও আপলোড। তবে সময় মতোই আবার পাওনা বুঝে পাওয়ায় জোন্স ঢাকা থেকে ফিরে এসেছেন যশোর। কোচ জেরার্ড জোন্স আজ বেশ হাসি খুশি। বেতন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেগুলোর সমাধান হয়ে গেছে। তাই তো ঢাকা থেকে আবার পরদিনই ফিরে এসেছেন যশোর। আগের দিন অ্যাসিস্ট্যান্ট কোচের আন্ডারে অনুশীলন করেছে ফুটবলাররা, কিন্তু আজকে ফিরে আসার পর কোচ নিজেই আবার পুরো ফুটবল টিম নিয়ে একসঙ্গে অনুশীলন করিয়েছেন যশোরের শামসুল হুদা একাডেমিতে। শামসুল হুদা একাডেমিতে অনূর্ধ্ব 20-এর সাথে একই টাইমে ক্যাম্প করছে অনূর্ধ্ব 17 দলও। ওদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলবে জিদান, মাহি, অ্যাডামরা। ম্যাচের আগের দিন বিকালে পুরো দলকে ক্লোজ ডোর অনুশীলন করিয়েছেন কোচ জেরার্ড জোন্স। টার্গেট এবার এশিয়ান কাপে কোয়ালিফাই করা। উজবেকিস্তানে বাংলাদেশের মোট 3টা ম্যাচ। প্রথমটাতে স্বাগতিক উজবেকিস্তান, পরেরটায় সিরিয়া এবং শেষে ভারত। 3টা প্রতিপক্ষই কঠিন বাংলাদেশের জন্য, কিন্তু এবারের টিমটাও বেশ ব্যালেন্সড। বসুন্ধরার ফুটবলাররা থাকলে হয়তো আরেকটু ভালো হতো, কিন্তু ওসব নিয়ে এখন আর চিন্তা করার সময় নেই। তবে ফর্টিসের প্লেয়াররা 2-1 দিনের মধ্যেই অ্যাড হবেন টিমের সাথে। শেখ আশিক, ৭১, যশোর। ইতিহাস গড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব নিশ্চিত করেছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিলিমিনারি প্লে অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে ফর্টিস। 2025-26 মৌসুমে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনীর উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় সুযোগ আসে তৃতীয় হওয়া ফর্টিস এফসির সামনে। ম্যাচের শুরুতেই ডিফেন্সিভ হয়ে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও স্কোর করতে পারেনি ফর্টিস। সেকেন্ড হাফের শুরুতেই সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। 52 মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জালে জড়ান ফরওয়ার্ড ইব্রাহিম। 74 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মুরাস ইউনাইটেডের মিডফিল্ডার আতবায়েভ। এর বল শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে প্রথমবার এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফর্টিস এফসি। ফিফা বস ইনফান্তিনোকে নিয়ে সমালোচনাকারীদের এবার ওপেন থ্রেট দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরালে মারাত্মক ভুল করবে ফিফা, এমনটাই মনে করছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। যদিও এমন মন্তব্যে কাউন্টার দেয়নি কোনো কনফেডারেশন, তবে খেলা যে অনেক দূরে গড়াবে তার আভাস মিলল ট্রাম্পের বার্তায়। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। দেখো বন্ধু, ওই যে ওরাই আমার গদি কেড়ে নিতে চাচ্ছে, আমাকে পদত্যাগ করতে বাধ্য করছে, আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। এত বড় সাহস! আমার বন্ধুকে সরাতে ষড়যন্ত্র, ওদেরকে দিলাম লাল কার্ড।
না, বাস্তবে এসবের কিছুই ঘটেনি। তবে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে যেন এখন এমনটাই পথ বেছে নিতে হবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। যেভাবে একজোট হয়ে ফিফা বসের বিরুদ্ধে দাঁড়িয়েছে তিনটা ফুটবল কনফেডারেশন, তাতে গদি নিয়ে টানাটানি লেগেছে। যদিও বিশ্বকাপ সহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা বাদ দিয়েছেন ইনফান্তিনো, কিন্তু তারপরেও ইউএফা, কনকাকাফ ও এএফসির তীব্র বিরোধিতা থেকে রেহাই পাননি তিনি। এখন দাবি উঠেছে পদত্যাগের। অনেক কনফেডারেশন ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর পাশে না থাকলেও এবার সরাসরি নিজের ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাল হয়ে দাঁড়ালেন। বিপদে বন্ধুর পরিচয়, প্রচলিত প্রবাদ বাক্যটির মতোই যেন দুঃসময় ইনফান্তিনোর পাশে ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্যে ট্রাম্পের পরিষ্কার বার্তা, ইনফান্তিনোকে সরানোর সিদ্ধান্ত নিলে মারাত্মক ভুল করবে ফিফা। শুধু তাই নয়, ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঙ্কার দিয়ে লিখেন, সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন ইনফান্তিনো। এই সুইচ চলে গেলে এটি আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না। এই বিষয়ে আপনাদের অ্যাটেনশন কাটছে। ট্রাম্পের এমন বার্তাকে সহজভাবে নেয়ার উপায় নাই। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের বার্তা বলে কথা। যদিও ফিফা এবং রাজনৈতিক ব্যক্তি দুটো একেবারে আলাদা, তারপরে পরিস্থিতি যা, তাতে এর প্রভাব যে একেবারে পড়বে না তা হলফ করে বলা যায় না। যদিও এমন মন্তব্যের পাল্টা জবাব মেলেনি ইউএফা সহ ইনফান্তিনোর বিরুদ্ধে কথা বলা কনফেডারেশনগুলোর। হাসান সজীব, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।